হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো চলো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, মানে হচ্ছে এমসিকিউ এর পার্ট 2। মানে হচ্ছে পার্ট 1 আমি একটা বানিয়েছি, যেটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওতে, তো সেই জন্য সেটার মধ্যে আর এগুলো ইনক্লুড করা হয়নি। তো সেই জন্য আমি এটাকে পার্ট 2 হিসাবে দিচ্ছি। তো এটাও হচ্ছে যে পিএসসি কেরালার যে 2015 যে কোশ্চেন পেপার বলছিলাম, তো সেটার আন্ডারেই আছে এই কোশ্চেনগুলো। তো চলো সেগুলো ডিসকাস করা যাক। তো প্রথমেই হচ্ছে দ্য মেন সুগার প্রেজেন্ট ইন সিমেন। তো সিমেনে যে মেন সুগারটা প্রেজেন্ট থাকে, তো সেটার নাম তোমরা সবাই অনেকেই জানো, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তো গ্লুকোজ, ল্যাকটোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে অপশনের মধ্যে দেওয়া আছে। তো মেন যে সুগারটা যেটা সিমেনে এনরিচড পরিমাণে থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে টিন্ডালাইজেশন ইজ দ্য ময়েস্ট হিট স্টেরিলাইজেশন মেথড। তো এটা অ্যাট টেম্পারেচার এরকমভাবে 4টে অপশন দেওয়া আছে। তো টিন্ডালাইজেশন হচ্ছে বলে নিই, এটা একটা স্টেরিলাইজেশনের মেথড। এখানে যেরকম কি বলা আছে যে এটা একটা ময়েস্ট হিট স্টেরিলাইজেশন মেথড। তো এটা কত টেম্পারেচারে হয় না, অ্যাট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে 160 ডিগ্রি বা বিলো 100 বা 100 এগুলো অপশন দেওয়া আছে, বাট এগুলো নয়, এটা হচ্ছে অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তো তারপর হচ্ছে দ্য অনলি হরাইজন্টাল বোন ইন দ্য স্কেলেটন। তো স্কেলেটনের মধ্যে হরাইজন্টাল বোন যেটা আছে, তো সেটার নাম একমাত্র অনলি হরাইজন্টাল বোন যেটা আমাদের বডির মধ্যে আছে, তো সেটা হচ্ছে ক্ল্যাভিক্যাল। ঠিক আছে, ক্ল্যাভিক্যাল এখানে দেওয়া আছে। আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে স্ক্যাপুলা, হিউমেরাস, আলনা, এসবগুলো অনেকগুলো দেওয়া আছে। কিন্তু ক্ল্যাভিক্যাল হচ্ছে একমাত্র হরাইজন্টাল বোন যেটা আমাদের স্কেলেটন বডিতে আছে। যারা অ্যানাটমি স্টুডেন্ট থাকবে বা অ্যানাটমি একটু আধটু পড়েছো, তারা হয়তো বুঝতে পারবে এই কোশ্চেনটা। কিন্তু যারা ডিএমএলটি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যেহেতু অ্যানাটমি থাকে না, তো সেই জন্য একটুখানি বলে দিই। তো ক্ল্যাভিক্যাল বোন কোনটা না, হচ্ছে যে আমাদের কাঁধের পাশ থেকে যেখানে আমাদের আর্ম মানে হাতগুলো যে জয়েন হচ্ছে, কাঁধের যে স্পেসটা মানে দুদিকে যে আমাদের ঘাড়ের পাশে যে স্পেসটা থাকে, তো সেখানে যে বোনটা থাকে সেটাকে বলা হচ্ছে ক্ল্যাভিক্যাল বোন। এবং এটা হরাইজন্টাল বোন, একমাত্র হরাইজন্টাল বোন। হরাইজন্টাল মানে হচ্ছে আনুভূমিক, মানে আমাদের মাটিটা যে লেভেলের আছে তার সাথে হচ্ছে সমান্তরালভাবে চলে। ঠিক আছে, আর তো এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল। আর একটা হয় ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্বভাবে, মানে নিচ থেকে উপরের দিকে যদি লম্বা করে দাঁড় করানো হয় মানুষকে, কোনো একটা মানুষের যখন বডি যখন দাঁড়িয়ে থাকে, তো তখন উলম্বভাবে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল পজিশন। তো আমাদের যে বোনগুলো আছে, মোস্ট অফ দ্য বোন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল বোন। তো একমাত্র যে ক্লাভিক্যাল বোনটা আছে সেটাই একমাত্র লং বোন এমন একটা, যেটা হচ্ছে হরাইজন্টাল বোন, কারণ এটা মাটির সাথে এরকমভাবে সমতল ইয়েতে আছে, আনুভূমিকভাবে রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো এটা খুব ভালো করে মনে রাখবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্পাইরোমিটার ইজ ইউজ টু মেজার। তো স্পাইরোমিটারটা কিসের জন্য ইউজ করা হয়? এটা হচ্ছে লাং ভলিউম, হার্ট রেট, না হচ্ছে জিএমআর রেট। জিএমআর মানে হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। তো এই কোনটা মেজার করার জন্য স্পাইরোমিটার ইউজ করা হয়? তো এই কোভিড সিচুয়েশনে কিন্তু অনেকেই এটা জেনে থাকবে যে স্পাইরোমিটার খুব ইউজ হয়েছে কোভিড সিচুয়েশনে। কারণ হচ্ছে এটা লাংসে কতটা পরিমাণ এয়ার ভলিউম ক্যাপচার করতে পারে, বা লাংসের যে ভলিউম ক্যাপাসিটি, তো সেই জিনিসটাকে কিন্তু মেজার করতে পারে, বা এটার সাহায্যে বোঝা যায় যে আমার লাংসের ক্যাপাসিটিটা কতটা, এয়ার কন্টেনের ক্যাপাসিটিটা কতটা। তো এটা কীরকম হয়? এটা একটা মানে ছোট বাচ্চাদের যে খেলনা টাইপের হয়, অনেকটা সেরকম হয়। এখানে 3টে এরকমভাবে লম্বা লম্বা প্লাস্টিকের বল থাকে, 3টে এরকম লম্বা জায়গার মধ্যে 3টে বল থাকে। মুখের মধ্যে একটা মানে হাওয়া দিয়ে এরকম করে 3টে বলকে তুলতে হবে। কতটা তুলতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে তোমার লাংসের ক্যাপাসিটিটা, ভলিউম যে এয়ার কন্টেনের যে ক্যাপাসিটিটা, তো সেটা হচ্ছে ডিপেন্ড করছে। তো যাই হোক, এটা একটুখানি ডিটেলসে একটু বলে নিচ্ছি, না হলে ব্যাপারটা বুঝতে পারবে না শুধু রিডিং যদি থরলি বলে যায়, তো সেই জন্য। তো স্পাইরোমিটার হচ্ছে এরকমই একটা জিনিস। তো এটা তোমরা মানে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবে যে জিনিসটা কীরকম ধরনের। সবুজ, লাল, হলুদ এরকম বোধহয় সম্ভবত 3টে কালারের বল থাকে। তো এটাকে ফু দিয়ে কতটা তুমি তুলতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর হার্ট রেট তো মাপার জন্য এটা ইউজ করা হয় না। জিএমআর মানে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কিডনির যে ফাংশনের জন্য আমরা ইউজ করে থাকি। কিডনি ফাংশনটা কেমন হচ্ছে সেটা জানার জন্য গ্লোমেরুলার ফিল্টারেশন রেটটা দরকার পড়ে। তো এইগুলো কোনোটাই নয়, অ্যান্সার হবে লাং ভলিউম। ঠিক আছে, তো তারপরে হচ্ছে অ্যাসিড ফাস্টনেস অফ অর্গানিজম ডিউ টু। অ্যাসিড ফাস্টনেস মানে অ্যাসিড ফাস্টনেস ব্যাকটেরিয়া কোনটা? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে অ্যাসিড ফাস্টনেস অর্গানিজম। তো এইটা অ্যাসিড ফাস্টনেস যে এই ফিচার্সটা আছে, তো সেটার জন্য কি দায়ী? তো এটা আমি এর আগে ভিডিওতে অনেকবার বলেছি, মানে যখন আমি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তাদের সেল ওয়ালের যখন স্পেশাল একটা ডেসক্রিপশন দেওয়া ছিল, তো সেখানে আমি বলেছিলাম যে মাইকোলিক অ্যাসিড নামে একটা অ্যাসিড থাকে, যেটার নেচার হচ্ছে একটু ওয়াক্সি টাইপের, মানে একটু মোম জাতীয় পদার্থ তাদের সেল ওয়ালে থাকে। তো যেটার জন্য কি হয়,
যে অ্যাসিড ফাস্টনেসটা বজায় থাকে, মানে এটার যে কালারটা কার্বলফুস্টিনের কালারটা যেটা অ্যাবজর্ব করছে সেটা সহজে ডিকালারাইজারের দ্বারা যায় না, তো সেই জন্য এর যে অ্যাসিড ফাস্টনেসটা বা যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা হচ্ছে রেড কালারের দেখায়। তো এইটার কারণ হচ্ছে মাইকোলিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার হবে মাইকোলিক অ্যাসিড। এটা কার্বনিক অ্যাসিড, হাইলোরোনিক অ্যাসিড অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট এটা কিন্তু কোনোটা নয়। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউবিসি হ্যাভিং ব্লু ব্ল্যাক গ্র্যানিউলস। তো ব্লু ব্ল্যাক গ্র্যানিউলস কোন ডাব্লিউবিসির আছে? তো অপশনগুলো একটা একটা করে দেখি তাহলে বুঝতে পারবো। প্রথমে হচ্ছে নিউট্রোফিল। তো নিউট্রোফিলের মধ্যে কিন্তু কোনো ব্লু ব্ল্যাক গ্র্যানিউলস কিন্তু থাকে না। নিউট্রোফিলের মধ্যে হালকা পেল পিঙ্ক বা এই একটুখানি ব্লুইশ টাইপের এসব জিনিসগুলো থাকে, কিন্তু ব্ল্যাকিশ কিছুই থাকে না, তো নিউট্রোফিল হবে না। ইওসিনোফিলের মধ্যে কি থাকে? ইওসিনোফিলের মধ্যে অরেঞ্জিশ পিঙ্ক এরকম টাইপের একটা গ্র্যানিউলস থাকে, তো এটাও হবে না। আর লিম্ফোসাইটের মধ্যে তো খুব ফাইন গ্র্যানিউলস থাকে, এর মধ্যে তো কোর্স কোনো গ্র্যানিউলস থাকেই না, এটার কালার হচ্ছে স্কাই ব্লু। তো এই তিনটা অপশন কিন্তু কোনোটাই হবে না, যেটা হবে সেটা হচ্ছে বেসোফিল। তো বেসোফিলের যে কালারটা সেটা হচ্ছে ব্লু ব্ল্যাক বা ব্ল্যাকিশ ব্লু, ঠিক আছে। তো এর গ্রানিউলসগুলো এতটাই কোর্স হয় যে নিউক্লিয়াসটাকে ওভারল্যাপ করে যায়, এবং এই যে কালারটা নেয় স্টেনের, যে রোমানস্কি স্টেন দিয়ে যদি স্টেন করা হয় তাহলে যে কালারটা হয় এতটাই ব্লু কালারগুলো নিয়ে নেয়, যেটা ডার্ক একটা ব্ল্যাকিশ ব্লু টাইপের কালারটা নেয়। আর আমি যে বাকি যে নিউট্রোফিল ইওসিনোফিল এগুলোর যে কালারগুলো বললাম, তো সেগুলো কিন্তু মনে রাখবে, কারণ যে কোনো সময় কিন্তু এগুলো চেঞ্জ করে দিতে পারে। এই এখন জিজ্ঞাসা করছে যে ব্লু ব্ল্যাক গ্রানিউলস, কখনো জিজ্ঞাসা করবে স্কাই ব্লু গ্রানিউলস কার থাকে, তো স্কাই ব্লু গ্রানিউলস থাকে লিম্ফোসাইটের। যদি জিজ্ঞাসা করে অরেঞ্জিস কালার কে নেয়, তাহলে সেটার অ্যান্সার হবে ইওসিনোফিল। তো সেই জন্য আমি একটা রিলেটেড আর একটা যেগুলো ইন্টারলিঙ্ক আছে বা একটু সামান্য কোরিলেশন আছে, তো সেগুলো আমি পুরোটাই ডিটেলসে বলে দিচ্ছি। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর ডিমনস্ট্রেশন অফ লিভিং আনস্টেন্ড স্পাইরোকিট। তো এটার জন্য মানে এই লিভিং যে স্পাইরোকিটটা আছে আনস্টেন্ড অবস্থায়, তো তাকে ডেমনস্ট্রেট করার জন্য মানে চেনার জন্য কি আমাদের কাজে লাগে, মানে কোন ইনস্ট্রুমেন্ট হোক বা কোনটা আমার কাজে লাগে। তো এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে, তো সেটা হচ্ছে অপশান দেওয়া আছে, এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, পোলারাইজড মাইক্রোস্কোপ, আর হচ্ছে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপ। তো এটার অ্যান্সার হবে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপ, ঠিক আছে। তো স্পাইরোকিটটা যখন তোমরা পড়বে, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পাইরোকিট কোন রোগ করে না, সিফিলিস ডিজিজটা করে, সিফিলিস। পসিবল ব্লাড গ্রুপ ফাদার এ আর মাদার এ। পসিবল ব্লাড গ্রুপ হচ্ছে বেবির পসিবল ব্লাড গ্রুপটাকে বলতে হবে। যদি বাবার এবং মায়ের ব্লাড গ্রুপ যদি এ হয়, মায়ের এবং বাবা দুজনেরই ব্লাড গ্রুপ যদি এ হয়, তাহলে বেবির যে পসিবল ব্লাড গ্রুপটা সেটা বলতে হবে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেব, মানে আমি বানিয়ে দেবো বলতে ওটা আগের ভিডিও বা পরের ভিডিওতে সম্ভবত আমি দিয়ে দেবো, এই ভিডিওটার আগে বা পরে কোনো একটা দিয়ে দেবো। যাই হোক, যদি আগে দিয়ে দিই তাহলে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, পরে দিয়ে দিলে তোমরা পরের ইয়ে থেকে দেখে নেবে। তো এই পসিবল যে ব্লাড গ্রুপটা হয় মায়ের আর বাবার যদি দুটোই এ হয়, এখানে একটা বলে নিই যে এ গ্রুপের দুটো অ্যালিল থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ও, দুটো অ্যালিল, ঠিক আছে। তো যেহেতু মায়ের বাবার দুজনেরই এ, সেই জন্য আমাকে অন্যটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাকে এ নিয়েই চিন্তা করতে হবে। তো এর যেহেতু দুটো অ্যালিল থাকে এ এবং ও, তো সেই জন্য দুটো গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার, সেটা হচ্ছে এ এবং ও, ঠিক আছে। এখানে কিন্তু বি বা শুধু অনলি এ এটা কিন্তু নয়, এ যদি যেহেতু সেজন্য এ তো হবেই, তার সাথে ও হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে পসিবিলিটি অফ চাইল্ডের যে ব্লাড গ্রুপের পসিবিলিটি, সেটা হবে এ এবং ও দুটোই। তো পরের কোশ্চেনটা হচ্ছে ক্রিস্টাল সিন ইন অ্যামোবিক ডিসেন্ট্রিক স্টুল। তো অ্যামোবিক ডিসেন্ট্রিক স্টুল মানে হচ্ছে আমাশয়ের ক্ষেত্রে যে স্টুলটা হয়, তো সেখানে একটা ক্রিস্টাল পাওয়া যায়। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হামেশাই জিজ্ঞাসা করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, খুব ভালো করে এটা মনে রাখবে। সেটা হচ্ছে চারকোট লেন্ডেন ক্রিস্টাল, চারকোট লেন্ডেন ক্রিস্টাল, ঠিক আছে। হচ্ছে হুইচ ইজ নট এ কিটোন বডি। তো কোনটা কিটোন বডি নয়? তো অপশান আছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, আর হচ্ছে অ্যাসিটো অ্যাসিটেট। তো এই তিনটেই যে বি সি অ্যান্ড ডি, এই তিনটেই হচ্ছে কিটোন বডি, শুধুমাত্র কিটোন বডি নয় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অ্যান্সার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কারণ হচ্ছে অ্যাসিটোন, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড এবং অ্যাসিটো অ্যাসিটেট এই তিনটেই হচ্ছে
কিটোন বডি, যেটা ইউরিনের যখন কিটোন বডি ডিটেকশনের টেস্ট করতে যাবে তোমরা, তো তখন দেখবে এই তিনটেই নামগুলো পাবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কব ওয়েব ক্লট অফ সিএসএফ ইন্ডিকেট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কব ওয়েব কোয়াগুলাম বলে অনেক সময়, কব ওয়েব ক্লট বা কব ওয়েব কোয়াগুলামও বলা হয়। তো কব ওয়েব কথাটার মানে হচ্ছে মাকড়সার জাল। তো মাকড়সার জালের মতন ক্লট ফর্মেশন পাওয়া যাবে সিএসএফ ফ্লুইডে কখন? তো সিএসএফ তো আমরা জানি একদম জলের থেকেও পাতলা, মানে তার ট্রান্সপারেন্সি কিছুই থাকে না, একদম ক্লিয়ার থাকে। কোনো ট্রান্সপারেন্সি যদি তার মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে তো হেজি বলা হবে, কিন্তু নর্মাল যে সিএসএফ সেটা হচ্ছে জলের থেকেও তরল। আর এখানে কিন্তু কোনো ক্লট ফর্মেশন বা কিছু মানে হেজিনেস কিছুই থাকে না নর্মাল। তো যদি কবওয়েব কোয়াগুলাম বা মাকড়সার জালের মতো কোনো নেটওয়ার্ক থ্রেড টাইপের কোনো কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তো তার মানে হচ্ছে এটা ইন্ডিকেট করছে টিউবারকুলাস মেনিনজাইটিসকে। মানে হচ্ছে এই মেনিনজাইটিসের মধ্যে টিউবারকুলোসিসের যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা যে সিএসএফটা যেটা পাওয়া যাবে তো সেটার মধ্যে কবওয়েব কোয়াগুলাম বা ক্লট ফর্মেশন পাওয়া যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টিউবারকুলোস মেনিনজাইটিস, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হুইচ ইজ কাম আন্ডার আরএফটি। তো আরএফটির ফুল ফর্ম হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, যেমন এলএফটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আরএফটি হচ্ছে রেনাল ফাংশন টেস্ট। তো কেএফটিও বলে অনেকে এটাকে, কিডনি ফাংশন টেস্ট, আর রেনাল ফাংশন টেস্ট কিন্তু একই কথা। তো এটার মধ্যে কোনটা পড়ছে? তো এটা দেখো খুব সহজে বুঝতে পারবে, সহজ কোশ্চেন এটা। কোলেস্ট্রল কিন্তু না, এটা পড়ছে লিপিড প্রোফাইলের আন্ডারে। ক্রিয়েটিনিন, ইয়েস ক্রিয়েটিনটা হচ্ছে আরএফটির আন্ডারে পড়ছে। ইউরিয়া ক্রিয়েটিন এগুলো হচ্ছে আমাদের রেনাল ফাংশন টেস্টের সাথে জড়িত। এসজিপিটি বা বিলিরুবিন এগুলো কিন্তু নয়, এগুলো হচ্ছে এলএফটির আন্ডারে পড়ছে। তো এটা কিন্তু খুব সহজ কোশ্চেন একটা। তো তারপরে হচ্ছে স্পেশাল স্টেন ইউজ টু ডেমনস্ট্রেট দ্য রেটিকুলোসাইট। তো রেটিকুলোসাইটটাকে ডেমনস্ট্রেট করার জন্য কোন স্টেন ইউজ করা হয়? তো এটাও মানে খুবই কমন একটা কোশ্চেন, এটার অ্যান্সার হবে সুপ্রাভাইটাল স্টেন। তো প্রোগ্রেসিভ বা রিগ্রেসিভ বা নেগেটিভ স্টেনিং কোনোটাই কিন্তু নয়, এটা হচ্ছে সুপ্রাভাইটাল স্টেন। তো সুপ্রাভাইটাল কেন বলা হয়? কারণ হচ্ছে লাইভ যদি কোনো অর্গানিজমকে বা কোনো সেলকে আমরা যদি লাইভ অবস্থায় মানে জীবিত অবস্থায় যদি স্টেন করি তাহলে সেই স্টেনটাকে বলা হচ্ছে সুপ্রাভাইটাল স্টেন। এটা কিন্তু শর্ট নোট হিসাবে খুব ইম্পর্টেন্ট। সুপ্রাভাইটাল স্টেনের একটা এক্সাম্পল দাও শর্ট কোশ্চেন হিসাবে, বা সুপ্রাভাইটাল স্টেন এটার শর্ট নোট লেখো, তো এসবের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটার আনসার হচ্ছে রেটিকুলোসাইট স্টেন, ঠিক আছে। কারণ হচ্ছে রেটিকুলোসাইট যেগুলো থাকে মানে হচ্ছে যেগুলো নিউক্লিয়েটেড আরবিসি, অ্যাকচুয়ালি পুরো নিউক্লিয়েটেড ফর্মেও থাকে না, তখন যে আরএনএগুলো থাকে সেগুলো থ্রেড ফর্মে থাকে, তাই তো। রেটিকুলোসাইটগুলো কি হয়, যে আরবিসিটা থাকে তার মধ্যে থ্রেড ফর্মে থাকে, মানে এরকম বেঁকা থাকে। তো রেটিকুলোসাইটের যে মানে প্র্যাকটিক্যাল ভিডিও সেটাও দেওয়া আছে চ্যানেলে, তো সেখান থেকে ভিজিট করতে পারো বা দেখতে পারো যে কীরকম হতে পারে রেটিকুলোসাইটগুলো। তো এইটা হচ্ছে একমাত্র স্টেন, একমাত্র নয় মানে সুপ্রাভাইটাল স্টেনের একটা এক্সাম্পল হচ্ছে রেটিকুলোসাইট। তো এটা গেল। তো তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া হ্যাভিং দ্য চাইনিজ লেটার প্যাটার্ন অ্যারেঞ্জমেন্ট। তো এমন কোন ব্যাকটেরিয়া আছে যেগুলো চাইনিজ প্যাটার্ন যে অ্যারেঞ্জমেন্টে থাকে, ঠিক আছে। তো চাইনিজদের লেখা যেরকম উটফাটাং এরকম টাইপের হয়, তো সেরকম অ্যারেঞ্জমেন্টে কোন ব্যাকটেরিয়াটা থাকে? তো ক্লস্ট্রিডিয়াম, প্রথমে অপশনগুলো পড়ে নিই। ক্লস্ট্রিডিয়াম টিটেনি যেমন আমরা দেখেছি, এদের শেপটা হয় ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সরু, আমার কাছে এটা নেই। ড্রামস্টিক মানে হচ্ছে এরকম একটা আর এরকম একটা দাগ, তো এটা হচ্ছে ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনিতে থাকে, তো এটা নয়। স্পাইরোকিড মানে হচ্ছে এরকম পেঁচানো স্প্রিংয়ের মতো, তো এটাও নয়। অ্যাক্টিনোমাইসিসও নয়, কারণ হচ্ছে অ্যাক্টিনোমাইসিস একটু মানে এটা ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের মধ্যবর্তী একটা স্টেজ, তো এটা একটা ওই হাইফির মতন অনেকটা দেখতে হয়, তো এটাও নয়। এটা হচ্ছে কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরি। তো কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরি কিন্তু এল শেপের এরকমভাবে দেখতে হয়, বা অ্যারেঞ্জমেন্টগুলো এরকম উল্টোপাল্টা টাইপের হয়, চাইনিজ প্যাটার্নের হয়। তো এটার অ্যান্সার হচ্ছে কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরি। বা স্পিসিসটা যদি না বলি তাহলে কর্নেব্যাকটেরিয়াম, শুধু স্পিসিসটাই যদি উল্লেখ করি তাহলে হচ্ছে যে কর্নেব্যাকটেরিয়াম। তো তারপরে হচ্ছে নেম অফ আরবিসি ইনক্লুশন বডি। তো আরবিসির মধ্যে যে ইনক্লুশন বডিগুলো আছে সেগুলো কোনটা? স্পেরোসাইট, সিডোরোসাইট, লেপ্টোসাইট, না হচ্ছে এটা কি অ্যান্থোসাইট। তো এগুলো নয়, এটা হচ্ছে সিডোরোসাইট, ঠিক আছে। এটা বইয়ে এটা নিয়ে আরবিসি ইনক্লুশন বডিগুলো অনেকগুলো আছে দেখবে, তো সেখানে পড়ে নিতে পারবে সিডোরোসাইট। তারপর হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অফ বাফি কোট। তো বাফি কোটের ইনগ্রেডিয়েন্টস, এটা নিয়ে আমার একদম মানে দুটো ভিডিও বানানো আছে। তো এই ইনগ্রেডিয়েন্টস অফ বাফি কোট এটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে কি থাকে না হচ্ছে ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট থাকে। তো বাফি কোট অ্যাকচুয়ালি কি জিনিসটা, যদি আমরা হোল ব্লাডকে যদি মানে হোল ব্লাড একটা যদি আমরা ইডিটিএ ব্লাড ভাইলে যদি ব্লাড নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করি তাহলে কি হবে, তিনটে পার্টে সেটা বিভক্ত হবে। নিচে একদম থাকবে প্যাকড আরবিসিগুলো, মানে
যেগুলো সেডিমেন্ট পড়বে, থিতিয়ে পড়বে সেটা। তো তার একটু ওপরেই একটা সরু লেয়ার থাকবে যেটা হোয়াইটিশ কালারের একটা লেয়ার পড়বে, তো সেটাকে বলা হচ্ছে বাফি কোট। এটার মধ্যে প্রেজেন্ট থাকে ডাব্লিউবিসি এবং প্লেটলেট, আর তার উপরের পার্টটাকে বলা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, তো প্লাজমা আর ডাব্লিউবিসি এই দুটো তো আমরা জানি সবাই, কিন্তু বাফি কোটটা হচ্ছে এটা, এর মধ্যে ডাব্লিউবিসি এবং প্লেটলেটটা খুব বেশি পরিমাণে থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা নোট বলে দিই এখানে, তো এই জায়গাটাতেই কিন্তু প্যারাসাইট যেগুলো মানে হচ্ছে ম্যালেরিয়া স্লাইড বা যদি আমরা ফাইলেরিয়ার কোনো স্লাইড করতে চাই তাহলে কিন্তু এই পোর্শন থেকে স্লাইড করাটা বেস্ট, কারণ এখানে তাদের প্রেজেন্সটাও অনেকটা বেড়ে যায়, মানে তাদের মানে চান্সেসটা বেড়ে যায় অনেক তাদেরকে খুঁজে পাওয়ার। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে বাফি কোট। তো তারপরে হচ্ছে সিলেক্ট অফ অ্যানারোবিক কালচার মিডিয়া। তো অ্যানারোবিক কালচার মিডিয়ার এক্সাম্পল হচ্ছে এক্সএলডি নয়, এটা এক্সএলডির ফুল ফর্মটা হচ্ছে জাইলোজ কিছু একটা আছে। তো এক্সএলডি কিন্তু অ্যানারোবিক নয়, কারণ হচ্ছে এটা এয়ারের প্রেজেন্সেই এটা কালচার করা হয়। এটা হচ্ছে ওই কলেরা বা ওই টাইপের কিছু একটা এটা কালচারের জন্য, আমার যাই হোক মনে নেই, সরি। আর এলজে মিডিয়া হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য ইউজ করা হয়। আর পিটিএ আর হচ্ছে যে আরসিএম, তো আরসিএম হচ্ছে রবার্টসন কুকমিট মিডিয়া, তো এটা হচ্ছে একটা অ্যানারোবিক মিডিয়া। ঠিক আছে, রবার্টসন কুকমিট মিডিয়া, এটা শর্ট নোট হিসেবে পড়ে, এটা একটু ডিটেলসে পড়ে নিও। প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। তো আরসিএম হচ্ছে পুরো নামটা রবার্টসন কুকমিট মিডিয়া, এটা কিন্তু ফুল ফর্ম হিসাবেও জিজ্ঞাসা করে, আবার এটা হচ্ছে অ্যানারোবিক মিডিয়া, এই এমসিকিউটাও জিজ্ঞাসা করে বারবার। তো তারপর হচ্ছে দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ স্কিন উন্ড মেড বাই ল্যান্সেট, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি বিটিসিটি করতে গিয়ে যেটা করি, তো সেটা হচ্ছে কতটা ডেপথে আমাকে উন্ডটা করতে হবে। যেটা আমরা ল্যান্সেট দিয়ে ফুটো করি আঙুলটা বা এই কোনো স্কিনের ওপর যদি কোনো কাট লাগাই, তো তাহলে সেটা কতটা ডেপথে হতে হবে, সেটা হচ্ছে 3 মিলিমিটার ডেপথে হতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট দ্য কেমিক্যাল আন্ডার এক্সপ্লোসিভ ক্যাটাগরি। তো এক্সপ্লোসিভ ক্যাটাগরি মানে হচ্ছে বিস্ফোরক। তো বিস্ফোরক কোনটা না, হচ্ছে যে এখানে অ্যামোনিয়া আছে, পিক্রিক অ্যাসিড আছে, বেঞ্জিডাইন অ্যাসিড আছে, ফর্মালডিহাইড আছে। তো এক্সপ্লোসিভ হচ্ছে পিক্রিক অ্যাসিডটা। তো এখানে আরও অনেক বড় বড় নাম আছে, যেমন বেঞ্জিডাইন অ্যাসিড বা এসবগুলো দেখে মনে হতে পারে এটা বিস্ফোরক, বাট এটা নয়, কিন্তু পিক্রিক অ্যাসিড। তো পিক্রিক অ্যাসিড আমাদের লাগে ক্রিয়েটিন টেস্ট করতে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্টারফেরন আর প্রডিউসড বাই দ্য অ্যাকশন অফ কি, ইন্টারফেরনটা কার অ্যাকশনের এগেনস্টে প্রডিউস হয়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস না প্যারাসাইট। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে কোনো ইন্টারফেরন তৈরি হয় না, ফাঙ্গাসের এগেনস্টেও হয় না, এটা হয় অ্যাকচুয়ালি ভাইরাসের এগেনস্টে। তো ইন্টারফেরনটা কি সেটা আমি ওপরে এখানে ডিটেলসে একটুখানি বলে দিচ্ছি, তো সেটা একবার দেখে নিই। ইন্টারফেরন, হোয়াট ইজ ইন্টারফেরন? ইন্টারফেরন আর এ গ্রুপ অফ সিগন্যালিং প্রোটিন মেড and released by the host cell in response to presence of the virus. তো ইন্টারফেরন হচ্ছে একটা গ্রুপ অফ সিগন্যালিং প্রোটিন, মানে যে এগুলোকে বলা হচ্ছে সিগন্যালিং প্রোটিন, মানে সিগন্যাল দিচ্ছে এটা যে কোনো কিছু একটা ভাইরাস অ্যাটাক করেছে সেলের মধ্যে, এবং এটা রিলিজ হয় কার দ্বারা, হোস্ট সেল দ্বারা। হোস্ট সেল বলতে যেই সেলটার মধ্যে ভাইরাসটা বাসা বেঁধেছে সেটাকে বলা হচ্ছে হোস্ট সেল, মানে হচ্ছে ওই ভাইরাসের হোস্ট সেল হচ্ছে ওটা। তো হোস্ট সেলের মধ্যে যখন অ্যাটাক করছে বা বাসা বাঁধছে তখন সেই সেলটা একটা সিগন্যালিং প্রোটিন পাস করছে বা রিলিজ করছে, তো সেটাকে বলা হচ্ছে কিন্তু ইন্টারফেরন। কারণ হচ্ছে যে ভাইরাস তার শরীরে প্রেজেন্ট হয়েছে, তো সেটা জানানোর জন্য, মানে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য এটা একটা মেসেজ পাঠাচ্ছে একটা সিগন্যালিং প্রোটিন দ্বারা, তো সেটাকে বলা হচ্ছে ইন্টারফেরন। তো ইন্টারফেরনটা হচ্ছে এটা অপশন হবে, ভাইরাস যদি অ্যাটাক করে তাহলে তার এগেনস্টে এটা প্রডিউস হয়। তো তারপর হচ্ছে অ্যাকশন অফ হেপারিন টু প্রিভেন্ট দ্য ব্লাড কোয়াগুলেশন। তো ব্লাড কোয়াগুলেশনের জন্য যে হেপারিন কোন প্রিন্সিপালে কাজ করে সেটা আমাকে জানতে চাইছে, মানে অ্যাকশন অফ হেপারিনটা কীরকম টাইপের হবে, মানে কোন প্রিন্সিপালের উপর বেস করে এটা ব্লাডটাকে কোয়াগুলেট করতে বাধা দিচ্ছে। তো সেটা হচ্ছে এখানে চিলেট ফর্মেশন না, চিলেট ফর্মেশনে হবে না, কারণ চিলেট ফর্মেশন হচ্ছে ইডিটিএ কাজ করে চিলেট ফর্মেশনে, বা ক্যালসিয়াম অক্সাল, অ্যামোনিয়াম অক্সালেট বা ফ্লুরাইড, এগুলো হচ্ছে চিলেট ফর্মেশনে কাজ করে, এটা কিন্তু নয়। বা প্রেসিপিটেশন অফ ক্যালসিয়াম, তো এটাও নয়, এটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন এটা তৈরি করছে, তারপরে হচ্ছে এই কোয়াগুলেশনটাকে প্রিভেন্ট করছে। তো তারপর হচ্ছে জেনারেশন টাইম অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ কত। তো জেনারেশন টাইম মানে হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে যে ডিভাইড হচ্ছে, তো সেই টাইমটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে একটু লেন্দি। বাকি ব্যাকটেরিয়াগুলো যেগুলো বাইনারি ফিশনে কাজ করে, বাইনারি ফিশনে যাদের মানে বংশ বিস্তার হয়, তো এরও বাইনারি ফিশনেই হয়, যেহেতু এটাও একটা ব্যাকটেরিয়া, কিন্তু এর টাইমটা, জেনারেশন টাইমটা অনেকটা বেশি। তো সেটা হচ্ছে 15 থেকে 20 ঘন্টা, মানে একটা সেল থেকে আর একটা সেলের যখন ডিভিশন হচ্ছে সেটা 15 থেকে 20 ঘন্টা সময় লাগছে, যার জন্য এই
টিউবারকুলোসিসের যখন কালচার করা হয়, কালচারের রিপোর্ট আসতে অনেক দিন সময় লাগে, প্রায় 1 মাস মতো সময় লাগে। যেখানে আমরা দেখেছি যে বাকি ব্যাকটেরিয়াগুলো যেমন হচ্ছে যে প্রোটিয়াস হোক, স্টেপ্টোকক্কাস হোক বা স্ট্যাফাইলোকক্কাস বা আদার্স কোনো কিছু ব্যাকটেরিয়া ওভারনাইট গ্রোথ করে আমরা জানতে পারি। যখন ইউরিনের সিএস থাকে বা পাসের যখন কালচার থাকে তখন কি করি আমরা 18 থেকে 24 ঘন্টা ইনকিউবেশন করি, তার মধ্যে যদি কোনো গ্রোথ থাকে তাহলে সেটা আমরা দেখতে পেয়ে যাই, ভিজিবল হয়ে যায়। কারণ এদের যে জেনারেশন টাইমটা আছে সেটা খুব কম, মানে একটা সেল থেকে ডিভাইড হচ্ছে যখন 2টো সেল বা তারপর থেকে যখন সেল বাড়ছে তারপরে তো একটা কলোনি তৈরি হচ্ছে, সেই কলোনিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি ভিজিবল। কিন্তু একটা সিঙ্গেল যে ব্যাকটেরিয়া আছে তারা তো ভিজিবল নয়। তো কলোনিটা তৈরি করার জন্য এখানে তাতে অনেক লাখ লাখ বা কোটি কোটি ব্যাকটেরিয়াকে এক জায়গায় থাকতে হবে, তবে কলোনি তৈরি হবে। তো সেটা 24 ঘন্টা, 18 থেকে 24 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় বাকি ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে। কিন্তু যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে তার ক্ষেত্রে জেনারেশন টাইমটা এতটাই বেশি, মানে একটা সেল থেকে আরেকটা সেলে ডিভাইড হতেই 15 থেকে 20 ঘন্টা সময় লাগছে। তাহলে ভাবো যে একটা কলোনি তৈরি করতে মানে লাখ লাখ ব্যাকটেরিয়াকে যদি বা কোটি কোটি ব্যাকটেরিয়া বা লাখ লাখ যদি ব্যাকটেরিয়া জমে একটা কলোনি হয় তাহলে সেটা করতে কতদিন সময় লাগবে? সেটা মোটামুটি 1 মাস বা 2 মাস মতো সময় লেগে যায়। যার জন্য এলজেমিটাতে যখন আমরা কোনো টিউবারকুলোসিসের কালচার দিই তো তখন তার রিপোর্ট 1 মাস বা 1.5 মাস পর খোঁজ নিতে বলা হয়, কারণ এর জেনারেশন টাইমটা খুব বেশি। ঠিক আছে, তো এটা গেল। তারপরে হচ্ছে যে দ্য ডাইলুশন প্রিপেয়ার্ড বাই আরবিসি পিপেট। তো আরবিসি পিপেটের ডাইলুশনের যে এটা আছে, রেশিওটা আছে, সেটা আমাকে এখানে জানতে চেয়েছে, সেটা হচ্ছে 1:100। ঠিক আছে, তো তারপর হচ্ছে বেস্ট মেথড অফ স্টেরিলাইজিং প্লাস্টিক সিরিঞ্জ। তো প্লাস্টিক সিরিঞ্জের যে স্টেরিলাইজেশনের বেস্ট মেথড কি সেটা আমাকে এখানে জানতে চাইছে। এটা ড্রাইং না ময়েস্ট হিট না হচ্ছে রেডিয়েশন। তো এখানে অপশন হচ্ছে রেডিয়েশন। কজিটিভ এজেন্ট অফ এন্টেরিক ফিভার। তো এন্টেরিক ফিভারের পজিটিভ এজেন্ট কি, মানে দায়ীকে না হচ্ছে সালমোনেলা, এটা তো জানি আমরা। লিউকোসাইট প্রেজেন্ট ইন নর্মাল সিএসএফ। তো কোন লিউকোসাইটটা হচ্ছে এই সিএসএফ, নর্মাল সিএসএফে প্রেজেন্ট থাকে? নর্মাল সিএসএফে হচ্ছে লিম্ফোসাইট প্রেজেন্ট থাকে। নর্মাল সিএসএফ যেটা, যদি তার মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তাহলে তখন আমরা নিউট্রোফিল পাবো। তাছাড়া যেটা নর্মালি যেটা পাই সেটা হচ্ছে লিম্ফোসাইটটা প্রেজেন্ট থাকে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আরও কিছু কোশ্চেন আছে যেগুলো পরে আমি ডিসকাস করবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্রায় এটা 15 মিনিটের উপরেই হয়ে যাবে মনে হচ্ছে ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে নেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে।